টাকা বেচাকেনার ব্যাংকিংয়ে আমানত ঋণে সুদ হারের পার্থক্য সীমা অতিক্রম করেছে। ৭৫% ব্যাংক প্রতিষ্ঠানগুলো বেসামাল প্রতিযোগিতায় বিনিয়োগে ভাটা পড়ছে বলে মনে করেন ব্যবসায়ীরা। আমরা এই বিষয়ে আগেই প্রতিবেদন দেখেছি। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি সময় বাণিজ্যে। ধন্যবাদ। আমরা শুরুতে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে ব্যাংকিং খাতে বেশ একটা অস্বস্তিকর অবস্থা ছিল গত এক বছর আগেও। সেখান থেকে আপনারা যারা নতুন করে দায়িত্বে এসেছেন, আমরা জানি যে সিনিয়র ব্যাংকার হিসেবে আপনি একজন দেশে, সেক্ষেত্রে নতুনভাবে অগ্রণী ব্যাংকে এমডি ছিলেন এক সময় এবং নতুনভাবে চেয়ারম্যান হিসেবে আসলেন। এখন ব্যাংকিংয়ের কী অবস্থা যদি একটু বলেন। যে অস্থিরতা 15 বছর ধরে কন্টিনিউ হয়েছে, এক বছরে তো সেটা যে বন্ধ করা গেছে, এটা কিন্তু কৃতিত্ব এই সরকারের এবং অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের। হ্যাঁ, অস্থিরতা কমে গেছে। যেগুলি লুপহোলস ছিল, লুপহোলসগুলি বন্ধ হয়ে গেছে। কিন্তু এইটা যে ওই উন্নতির দিকে উঠেছে নাকি বা উপরের দিকে যাচ্ছে না, এই প্রশ্নটা আমাকে অনেকেই করে। এটা সময় লাগবে, এটা এত তাড়াতাড়ি সম্ভব না। 15 বছরের যে ক্ষত একদিনে শুকায় যাবে, ঠিক হয়ে যাবে, এটা সম্ভব না। কিন্তু এই সরকার, বাংলাদেশ ব্যাংক, যেগুলি কয়েকটা ভালো ভালো পলিসি নেওয়ার জন্য, সুপারভিশন মনিটরিং বাড়াবার জন্য অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংকগুলা ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। যেমন আমাদের জানতাম যে আমাদের ইনফ্লেশন রেটটা ডাবল ডিজিটসে ছিল, সেটা এখন সিঙ্গেল ডিজিটসে নেমেছে। সরকারের ইচ্ছা, এটা বোধ হয় বাংলাদেশ ব্যাংকও ডিজায়ার করছে বিলো 7% এই বছরে করার চেষ্টা করছে। পসিবল, এটা আমি বিশ্বাস করি পসিবল। তারপর আরেকটা নতুন যেটা, যে ডলার টাকা রেটটা, এটা অনেক দিন থেকে অনেকের ডিমান্ড ছিল, স্পেশালি বিজিএমই কর্তৃপক্ষ বা যারা এক্সপোর্ট করছে তাদের কিন্তু একটা ডিমান্ড ছিল, রেমিটার্সদেরও ডিমান্ড ছিল। তো সেটাও কিন্তু ওপেন মার্কেটে দিয়ে তাদের ডিমান্ড টু সাম এক্সটেন্ট, মানে তারা হ্যাপি এটার জন্য যে পর্যায়ে গেছে। অনেকে আশা করছে 200 টাকায় চলে যাবে, কিন্তু সেটা যায়নি। 85 থেকে এক জাম্পে এটা 125 হয়েছিল, এখন স্টেবল আছে অ্যারাউন্ড 120, 121-এ। এইটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। এটার জন্য যে বললাম, রেমিটাররা খুশি, যারা এক্সপোর্টার তারাও খুশি, কিন্তু যারা ইম্পোর্টার, স্পেশালি যারা 85 রেটে ইম্পোর্ট করেছে, ইউজেন্সি হলে 3 মাস, 6 মাস, 12 মাস পরে যাদের পেমেন্ট ডিউ হচ্ছে, তাদের কিন্তু এই 120 বা 125 এরকম টাকায় সেটাকে সেটেল করতে, তাদের জন্য খুব দুঃখজনক। স্যার, একটু বললেন, সেটা তো বাংলাদেশ ব্যাংকের পলিসি অনেক ভালো ভালো পলিসি নতুন করে নিচ্ছে কিংবা সংস্কার হচ্ছে। সেই জায়গা থেকে আমরা যেটি দেখছি, আমরা প্রতিবেদনও করেছি সময় টিভিতে, সেক্ষেত্রে 75% ব্যাংক 4%-এর বেশি শতাংশ, অর্থাৎ 4%-এর বেশি স্প্রেড অবস্থান করছে। এবং এর মধ্যে 32টি ব্যাংকই বেসরকারি ব্যাংক এবং সরকারি 6টির মধ্যে 5টি অবস্থান করছে অনেক উপরে, 4-এর উপরে। সেক্ষেত্রে এই স্প্রেড যে অতিরিক্ত, এটা কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় বলছে যে সাফাই গাইতেছে, বাট এটার বর্তমান প্রেক্ষাপটটা আসলে কী হওয়া দরকার? এইটা একটু খুবই ভালো প্রশ্ন, কিন্তু এটা ব্যাংক টু ব্যাংক ডিফার করবে, ডিপেন্ডিং অন দ্য ক্লাসিফাইড ঋণের কতটা মাত্রা তারা দিতে পারছে, এটার উপরে ডিপেন্ড করে। যাদের ক্লাসিফিকেশন বেশি হবে তাদের কিন্তু অটোমেটিক ক্লাসিফিকেশন, তারা ইন্টারেস্ট পাচ্ছে না, তাদের কিন্তু ক্যাপিটাল মেনটেন করতে হয় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে। সিএলআর, এসএলআর, এগুলি কিন্তু সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও এবং এসএলআর মেনটেন করতে হচ্ছে এগুলো, সেগুলির একটা কস্টিং আছে। এগুলির উপরে যখন কস্টিং হিসাব করা হয়, তখন ডিভিডেন্ড দেওয়ার একটা মিনিমাম একটা ধরে করতে হয়। আর তার উপরে আছে যে ইন্টারেস্ট, আমি কি রেটে আমার ডিপোজিট মোবিলাইজ করলাম, তার থেকে কি লেন্ডিং রেট হবে। আমি মনে করি মিনিমাম 2% তো রাখতেই হয় এগুলি কভার করার জন্য। এনিথিং ওভার 2% ইজ, আমি বলবো এটা প্রফিটে নেওয়ার জন্য। কিন্তু প্রফিট কি ব্যাংকিং সার্ভিসে যারা ডাইরেক্টর বা যারা ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা স্টে করল,
তাদের কি বড় অঙ্কের প্রফিট দরকার? তারা তো ছোট অঙ্কের প্রফিট দরকার, এটা ঠিকই, এটা কিন্তু দরকার আছে প্রত্যেকেরই। সেই অঙ্কে করলে পরে 3% স্প্রেড বা উইদিন, বাংলাদেশ ব্যাংক যেটা বলে রেখে উইদিন 4% স্প্রেড হলে তো অসুবিধা নেই। 4% স্প্রেডের বেশি আছে আমি যতটুকু জানি, দেখেছি স্ট্যাটিস্টিক্সে, এইটা হলো একটা হলো ফরেন ব্যাংক, তাদের স্প্রেডটা ভালো থাকে কারণ তারা অনেক নো কস্ট ডিপোজিট পায়। নো কস্ট ডিপোজিট, লো কস্ট ডিপোজিটের জন্য হাই কস্ট ডিপোজিট তাদের মোরলাস নিতে হয় না। আরেকটা হলো সরকারি ব্যাংকগুলো, তাদেরও কিন্তু নো কস্ট ডিপোজিট, লো কস্ট ডিপোজিট পসিবল, তাদেরও হাই কস্ট স্যার ডিপোজিট। একটু বলি, সরকারি ব্যাংকগুলোতে আমরা দেখেছি সর্বোচ্চ জুন পর্যন্ত চলতি বছরে 6.44% সর্বোচ্চ স্প্রেড, এবং বেসরকারি ব্যাংকে দেখেছি একটি ব্যাংকের 9.57। কতটুকু ব্যবসা বান্ধব কি মনে করছে? আমি এইটাই তো বলছি, এটা তো প্রফিট করার জন্য, ডিভিডেন্ড দেওয়ার জন্য বা বোনাস দেওয়ার জন্য স্টাফদের এই স্প্রেডটা যত যার বেশি হবে, সেই যদি ব্যবসা করতে পারে তাহলে তো অসুবিধা নেই। আবার অনেকে লো কস্ট ডিপোজিট পাচ্ছে, ব্যবসা করছে হাই রেটে, তাদের সেটা ঠিক না। বললাম যে বাংলাদেশ ব্যাংক যেটা করে দিয়েছে স্প্রেড 2 to 4%, ইট ইজ অ্যাডিকুয়েট। 4% স্প্রেড থাকলে আমার মনে হয় যে কোনো অনুষ্ঠান, ভালো একটা এন্টিটি, যে কোনো ব্যাংক একটা ভালো পর্যায়ে যেতে পারে। হ্যাঁ, ক্লাসিফিকেশন আমি জানি অনেক সরকারি ব্যাংকের ক্লাসিফিকেশন 80% প্লাস হয়ে গেছে। এইটা তাকে ওইটার একটা কস্ট 20%-এ সে ইন্টারেস্ট আর্নিং পাচ্ছে মাত্র ক্লাসিফিকেশন, বাকি 80% হয়তো ইন্টারেস্ট পাচ্ছে না। সেখানে তাকে বেশি একটা স্প্রেড রাখতেই হবে, না রেখে উপায় নাই সেখানে। সেক্ষেত্রে বিনিয়োগ পরিস্থিতি যে আমরা তাকাই, এখানে স্প্রেড কিংবা সুদ হার বেশি হওয়ার কারণে ওদিকে বিনিয়োগ পরিস্থিতি কমে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে কি করা দরকার, কি মনে করেন সেন্ট্রাল ব্যাংক, গভর্নমেন্ট সব মিলে? না, বিনিয়োগের আস্থা থাকে। বিনিয়োগ মানে যারা ইনভেস্টার, দে হ্যাভ টু হ্যাভ ফুল কনফিডেন্স, দে হ্যাভ টু মেক এ প্রপার স্টাডি। সে যদি যখনই সে বিনিয়োগে যাবে, তাকে হিসাব করতে হবে আমার কস্টিং কী রেট হচ্ছে। কেউ বলতে পারে আমি 10% কস্টিং করলাম, কেউ বলতে পারে আমি 12% কস্টিং করলাম, কেউ বলতে পারে 15% কস্টিং করলাম। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হলো যে কোনো নতুন বিনিয়োগে কেউ যদি কস্টিংয়ের সময় একটা স্টার্টিং পয়েন্ট 15% ধরে রাখে, আর সে যদি তার কস্টিংটা 10%-এ করতে, তার তো নেট গেইন 5% এখানে। সে কস্টিং করে রেখেছে কিন্তু 15%, আর সে অ্যাকচুয়াল ফিল্ডে সে তার পাচ্ছে সে 10%, তো 15% হলে 5% নেট গেইন। তার উপরে 15% করে তাকে দেখতে হবে সে 10% ডিভিডেন্ড দেওয়ার উপযুক্ত ফার্ম নাকি না, তার সে অ্যাবিলিটি আছে না নাকি নাই। 10% ডিভিডেন্ড, 10% প্রফিট ইজ এ গুড অ্যামাউন্ট অফ প্রফিট যে কোনো লোকের জন্য, আমি মনে করি। কারণ এই যে যারা চাকরিজীবী আছে, তারা কি করে, তারা তো একটা ফিক্সড কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিটে রেখেছে। তাদের যদি ডিপোজিট রেটটা আবার 10%-এর নিচে নেবে, তো তার সংসার চলবে না। তার সংসারের জন্য মিনিমাম যদি 12%-ও হয়, তা দ্যাট ইজ গুড এনাফ। কিন্তু 12% একটা গোষ্ঠীর জন্য বলতেছে, নট ফর ওভারঅল। তাকে লো কস্ট ডিপোজিট আনতে হবে, তাকে নো কস্ট ডিপোজিটে থাকতে হবে। আর এভারেজ আউট করে যদি তার ডিপোজিট রেটটা কস্ট অফ ফান্ডটা যদি 9% হয়, তাহলে সে 12% ইজিলি লেন্ডিং করতে পারবে। স্যার ছোট্ট করে যদি বলেন, আমরা সেই সময় এসেছি যে সরকারি ব্যাংকে আপনি দীর্ঘদিন ধরে আছেন, এখন যে অবস্থা, খারাপ অবস্থা ছিল, এখন তো আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে সরকারি ব্যাংকগুলো, আরও কি করলে বেটার অপশনে যাবে সরকারি ব্যাংকগুলো? এটাও একটা খুব সুন্দর প্রশ্ন রেখেছেন। ফার্স্ট বলবো আমি কর্পোরেট গভর্নেন্স, এটা কিন্তু অভাব ছিল প্রতিটা ক্ষেত্রে। মানে কর্পোরেট গভর্নেন্স বলতে খালি বোর্ডের না, এটা যারা স্টেক হোল্ডার্স, বোর্ড, ম্যানেজমেন্ট, ব্রাঞ্চ ম্যানেজমেন্ট, প্রত্যেকটা লেভেলে 4টা জিনিস থাকতে হবে। একটা হলো সদিচ্ছা, একটা হলো সততা, একটা হলো স্বচ্ছতা, আর একটা হলো জবাবদিহিতা। এই 4টা পিলারের উপরে আমি বলবো তো গুড গভর্নেন্স। এই 4টা পিলার যদি স্ট্রং থাকে, সদিচ্ছা থাকে,
সততা থাকে, স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা, তাহলে কিন্তু যে কোনো প্রতিষ্ঠান আগায় যেতে পারে, এটা কোনো অসুবিধা নেই। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আলোচনায় এসে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম ব্যাংক খাতের অতিরিক্ত আমানত এবং সুদ হারের যে স্প্রেড এবং ব্যাংক খাতের অন্যান্য বিষয় নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে এসে উপস্থিত হয়ে আলোচনায় যুক্ত ছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ।